আজকে আমরা বিভিন্ন দপ্তরের প্রধানদের থেকে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে, সুদীজনদের থেকে আমরা বিভিন্ন মতামত পেয়েছি। আপনারা শুনে আনন্দিত হয়েছেন ইতিমধ্যে যে আমাদের রাজবাড়ী ছোট্ট জেলা, দুইটা নির্বাচনী এলাকা, অথচ এই জেলা থেকে আমাদের দুজন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে আমাদের ফাইন্যান্স এন্ড প্ল্যানিং এর অ্যাডভাইজার প্রাইম মিনিস্টারের পূর্ণমন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের আরেক জনপ্রিয় নেতা, আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আজিনাজ মোহাম্মদ খোয়েম সাহেবকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে যে ছোট জেলা কিন্তু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক গুরুত্ব দিয়ে থাকে, যার কারণেই কিন্তু আমরা এরকম দুটো মন্ত্রণালয়ে দায়িত্বে আমরা দুজন মানুষকে পেয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের অনেক সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, যেহেতু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একদম ডে ওয়ান থেকে, উনি কিন্তু আগামীকাল আগামী পরশু করতে হবে এটা না, উনি কিন্তু ডে ওয়ান থেকে শুরু করেছেন। উনি যেভাবে শুরু করেছেন আমরাও ইনশাল্লাহ ওনার নির্দেশিত, ওনার প্রদর্শিত পথ ধরে আমরাও ইনশাল্লাহ যদি রাজবাড়িতে এভাবে অনুসরণ করি, তাহলে ইনশাল্লাহ রাজবাড়ী জেলা অন্যান্য যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ রাজবাড়ি সবার কিন্তু একটা বাসযোগ্য রাজবাড়ি করার জন্য আমাদের যে প্রত্যাশা সেটা কিন্তু ইনশাল্লাহ পালন পূরণ হবে। অনেক দপ্তরের প্রধানদের থেকে অনেক কথা এসেছে, আমরা এগুলা স্পেসিফিক করে দপ্তরের কথা না বলে শুধু আমি এইটুকু বলতে চাই যে আমাদের ভালো কিছু করতে হবে, পজিটিভ কিছু করতে হবে। এটার জন্য আমাদের যা যা করার ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু আমরা ইনশাআল্লাহ দিব। আর নেগেটিভ যেটাই আছে আমাদের সেটা পরিহার করতে হবে। আমি যে কথাটা প্রায় বলি যে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন আমাদের সর্বোচ্চটুকুতে উজাড় করে দিয়ে আমরা করব, আমাদের মিথ্যাকে বিতাড়িত করার জন্য, বাতিলকে বিতাড়িত করার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাসযোগ্য সমাজ, যেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যেটা তার স্বপ্ন, সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টা দফা উনি দিয়েছিলেন, এর মধ্য থেকেও 5+ নির্বাচনের ইস্তেহার যেটা উনি ঘোষণা করেছিলেন, অন্যতম যেটা আমাদের ফ্যামিলি কার্ড। আমরা জানি যে ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যে পাইলটিং প্রোগ্রাম শুরু হয়েছে সারা বাংলাদেশে 14টা উপজেলায়। ইতিমধ্যে তো আমরা আমাদের ইয়নো সাহেব, আমাদের যে ডিসি সাহেবের থেকে আমরা জেনেছি যে 14টা উপজেলার ভিতর রাজবাড়ী জেলা অন্তর্ভুক্ত আছে। কাজেই এটাও তো অবশ্যই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওনার নেক নজর না থাকতো প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু এটা হতো না, তাই না? সেই সাথে উনি নিজেই কিন্তু আমরা শুনেছি, উনি বলেছেন যে মেগা প্রজেক্ট গুলো আসলে উনি ওইভাবে করতে চান না। তারপরেও কিন্তু উনি নির্বাচনী ইস্তেহারে আমাদের রাজবাড়ী বিভিন্ন মানুষের থেকে হয়তো তার মেসেজ গুলো যাওয়ার কারণেই উনি কিন্তু 2টা মেগা প্রজেক্ট কিন্তু নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছেন। সেটা হলো যে তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ, এই 2টা কিন্তু উনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, এবং যেটা আমাদের ফরিদপুর বিভাগীয় নির্বাচনী যে জনসমাবেশ সেখানে এসে কিন্তু উনি ডিক্লেয়ার করে দিয়েছেন। আমরা জানি ইতিমধ্যে যে পদ্মা সেতু 2 নিয়ে আমাদের কিন্তু অনেক ভাবনা, আমাদের অনেক প্রত্যাশা। আমরা যতটুকু জেনেছি যে ইনশাআল্লাহ উনি ওনার টেনিয়ারে রাজবাড়ী পদ্মা সেতু 2 ইনশাআল্লাহ হবে। উনি রাজবাড়ীর কালুখালী উপজেলাতে, আসলে এটা রাজবাড়ী ক্যান্টনমেন্ট হিসাবে পরিচিত, রাজবাড়ী ক্যান্টনমেন্টের কাজ শুরু হয়ে এটা বন্ধ হয়ে গেছে আমরা জানি, সেই কাজটাও ইনশাআল্লাহ শুরু হবে। এরকম অনেক অনেক বড় বড় পরিকল্পনা ইকোনমি জোনের ব্যাপারে আমাদের 2টা পৌরসভা এখনো বাকি আছে, আমাদের কালুখালী বালিয়াকান্দিতে। এই 2টা পৌরসভার ব্যাপারেও ইনশাআল্লাহ কাজ চলছে। বিশেষ করে আমাদের যে অর্থ উপদেষ্টা, ওনার নিজের বাড়ি যেহেতু পানসাতে, কাজে আমাদের ফাইন্যান্স এবং প্ল্যানিং এর দায়িত্বে যেহেতু উনি, আমরা হোপফুলি ইনশাআল্লাহ
আমরা অনেক কিছু আমরা এই রাজবাড়ির জন্য ইনশাআল্লাহ আমরা করতে পারবো বলে আমরা আশা করি। তো প্রিয় উপস্থিতি, অনেক দীর্ঘক্ষণ ধরে সবাই আমরা কথা বলছি, কথা শুনছি। আমি আমার আর কথা দীর্ঘায়িত না করি শুধু একটু বলতে চাই, এই যে মাদকের ব্যাপারে যে কথা আসছে, মাদক কেন আমরা মাদকের ব্যবসার সাথে জড়াচ্ছি অথবা মাদক সেবন করছি, এটারও কিন্তু কিছু পূর্ব কাজ রয়েছে যে যেন আমরা এইগুলোর ভিতরে আমরা না যাই। এটার জন্য যেমন আমাদের অনেক বক্তব্যের ভিতর থেকে এসছে যে আমরা যদি খেলাধুলা, আমরা সংস্কৃতি, আমরা বিনোদন, এগুলোর ভিতরে যদি আমরা যেতে পারি, প্রবেশ করতে পারি, আমাদের নেক্সট প্রজন্মকে যদি আমরা এখানে যদি ইন করাতে পারি, তাহলে কিন্তু মাদকের থেকে অনেকে কিন্তু সরে আসবে। এবং বিশেষ করে কর্মসংস্থানের একেবারেই আমাদের এখানে অভাব, যেহেতু একেবারে আমরা কৃষি প্রধান এবং শিল্পের কোনো কিছু নেই বললেই চলে। যার কারণে এই যে বেকারত্ব, এই বেকারত্বটাও কিন্তু আমাদের বড় ধরনের একটা অভিশাপ এবং এটা মাদকের জন্য অনেক বড় বেশি সহায়ক হয়ে কাজ করে। যদি আমাদের প্রধানমন্ত্রী গতকালকেই আমরা যতটুকু জেনেছি যে ঘোষণা করেছে যে আমাদের যে একটা বিশাল যে এই যে বেকার যে সমস্যা রয়েছে, 6 মাস থেকে 1 বছর যে সমস্ত বেকার তরুণরা রয়েছে তাদের ভাতা দেওয়ার জন্য কিন্তু উনি একটা ডিক্লারেশন কতটুকু দিয়েছে। আমরা জানি যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানে কিন্তু উনি ব্যবস্থা করবেন বলেছেন। আমাদের প্রায় 80,000 আমাদের স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এরকম অনেক অনেক পরিকল্পনা, এবং এই পরিকল্পনা শুধু কাগজে কলমে না অথবা উনি মুখে বলেন না, উনি কিন্তু কাজকর্মের ভিতর দিয়ে কিন্তু সেটা ইতিমধ্যে কিন্তু বাস্তবায়নের পথে কিন্তু উনি অগ্রসর হয়েছে। তো এই জন্য আমাদেরকে সবাইকে সবাইকে এই যে মাদক, এই মাদক কিন্তু শুধু পুলিশ প্রশাসন চাইলেই কিন্তু পারবে না। আমাদের রাজনৈতিক যারা আমরা নেতৃবৃন্দ রয়েছি, রাজনীতির সাথে আমরা যারা সম্পৃক্ত, তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকতে হবে। কারণ আমরা যেরকম বিএনপি, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু বিএনপি নেতা কর্মী আছে। আমরা কিন্তু চাইলেই আমরা কিন্তু এটা জানি যে আসলে কারা এই ব্যবসার সাথে জড়িত বা কারা এটা সেবন করে। আমাদেরকে কিন্তু ভীষণ ভাবে এইটা আন্তরিকভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা অনেকেই আমাদেরকে বলে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা এরকম কোশ্চেন যখন করে আমরা কিন্তু বিব্রত বোধ হয়ে যাই যে অনেক চুরি চুট্টামি বেড়েছে। এই কথাটা বিশেষ করে আমাদের রাজবাড়ী, পাংশাবাড়ি, কান্দি, কালবেড়ি থেকে এই কথাগুলো সাধারণ মানুষের থেকে আসে। দুঃখজনক যে আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পরে এটা হলো, বিষয়টা তো এরকম না। এটা তো চলমান, এটা তো অনেক আগের সমস্যা আমাদের। কিন্তু এই সমস্যাটা যেহেতু এখন রাজনৈতিক সরকার এসছে, সবাই কিন্তু প্রত্যাশা, কারণ এই দেশের প্রতিটা মানুষ ভোট দিয়ে তো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমরা শপথের পরে যখন আমরা আমাদের সংসদীয় সভায় আমরা বসেছিলাম, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছেন আমরা কিন্তু এখন আর কোন দলের প্রধানমন্ত্রী না, আমরা এই দেশের জনগণের প্রধানমন্ত্রী। এদেশের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। কে আমাদেরকে ভোট দিয়েছে আর কে দেয়নি আমরা আর এগুলো দেখবো না। এদেশের প্রত্যেকটা মানুষ যদি আমাদের ভোট না দিত, তাহলে এরকম নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে পারতো না। আমরা সেই প্রিয় প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে আমরা এরকম একটা বাসযোগ্য, উনি যেটা চান যে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, যে সমাজে আমরা ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমরা সবাই একটা সুন্দর বসবাসযোগ্য একটা সমাজে আমরা বাস করব। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, এক একজন এক একটা আইডিওলজিতে বিশ্বাস করতেই পারে, কিন্তু আমরা সবাই যেন ঐক্যবদ্ধ ভাবে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের সবার কাছে থাকবে। আর অন্যান্য দপ্তরে যেমন আমাদের ডিডি কৃষি সম্প্রসারণ সহ অনেকে বলেছেন, ইতিমধ্যে আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যে সেগুলা আলোচনা করে কিভাবে সমাধান করা যায়। আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছে যে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ঢাকঢোল পিটিয়ে সাজগোজ করে নিয়ে এসে আমাদের প্রতি মুহূর্তে আনতে হবে না। ইনশাআল্লাহ আমরা সুযোগ তৈরি করে আমরা প্রত্যেকের কাছে যে যদি আমরা পারস্পরিক এক অপরের সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমস্যাগুলো সমাধান হওয়া খুব বেশি জটিল হবে না। আমরা আমাদের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে আপনারা শুধু আমাদের দোষ ত্রুটি না ধরে বা আমাদের দপ্তরের শুধু দোষ ত্রুটি না ধরে যে ওইটা অমুক করেছে এইটাকে যেন আমরা আঁকড়ে ধরে না থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা বিগত সময়ে যে খারাপ কাজগুলো হয়েছে আমরা সেগুলো পরিহার করতে চাই।
আমরা বিগত সময়ের কোনো কাজ আমরা ওইগুলো আলোচনা সমালোচনায় আনতে চাই না। আমাদের কথা থাকবে যে আমরা সবাই যেহেতু খুব অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এনেছে, আমাদের অনন্ত অনাদিকাল যেখানে থাকতে হবে সেই জায়গার জন্য কিছু ভালো কাজ যেন আমরা সবাই করে যেতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। সবাই